আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো শীতের সকালের কুয়াশাচ্ছন্ন একটি ভোর নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বাইরে অনেক কুয়াশা পড়েছে। কুয়াশাচ্ছন্ন এই সকালবেলাটা দেখলে আমার না ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক এই সময়ে আরও অনেক আগে ঘুম থেকে উঠে আরবি পড়তে যাওয়া, তারপর কোচিংয়ে যাওয়া, এই সব কিছু এখন মনে পড়ে। তো শুধু মনে পড়লে তো আর হবে না, সংসার যেহেতু হয়েছে কাজও করতে হবে। তো কাজ করি আর ফাঁকে ফাঁকে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। আমার মনে হয় সব মেয়েদেরই এরকম, যারা কিনা বেশ কয়েক বছর আগে শৈশবটা ফেলে এসেছি তাদের তো শৈশবটা মনে পড়বেই, তাই না? এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বড় বাবাইয়ের বিছানাটা গুছিয়ে নিয়েছি। এদিকে ছোট বাবাইটা কিন্তু আমার সাথেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সে খুব দুষ্টু হয়েছে, ইদানিং অনেক বেশি দুষ্টামি করে। যখন আমার কাছে থাকে তখন আমি বুঝি যে সে আমার পাশে আছে, আর যখন আমার কাছে থাকে না তখন আমি টের পাই সে কোথাও কোনো একটা দুষ্টামিতে মগ্ন আছে। হয়তো কাজের ফাঁকে ফাঁকে আমি উঁকি মারি, আবার মাঝে মাঝে আমি কাজে মগ্ন হয়ে যাই, তখন আর দেখা হয় না। হাতের কাজটা শেষ করে গিয়ে দেখি অঘটনটা ঘটানো হয়ে গিয়েছে। তো আসলে ওকে দোষ দিয়েও লাভ নেই, ও একা একা কী করবে, আমার সাথে সাথে থাকে আর মাঝে মাঝে দুষ্টামি করে। এই যে যেমন আমি এখন ভয়েস দিচ্ছি, এসে আমার সঙ্গে ফুসফাস করে কিছু একটা বলার চেষ্টা করছে। যাই হোক, আমি রুমটা গুছিয়ে রেখে চলে এসেছি কিচেনে। এদিকে ওর বাবা ফল নিয়ে এসেছিল, বেশ কয়েকদিন ধরেই এটা খাওয়া হচ্ছে, কিন্তু আমি যে এটা তুলে গুছিয়ে রাখবো এই সময়টাও পাচ্ছিলাম না। এখান থেকে শেষ হয়ে গিয়েছে, তো বাকি যে কয়েকটা ফল ছিল সেই কয়েকটা ফলই আপাতত গুছিয়ে রাখছি। কি করব, আসলে বেশ কয়েকটা দিন হয়েছে একটু কুশি কাটা নিয়ে বসেছি, যার কারণে আসলে একটু সময়ের হেরফের হয়ে যাচ্ছে। কুশি কাটা নিয়ে বসলে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় এটা শেষ করে তারপরে উঠবো, এইটুকু শেষ করে তারপরে উঠবো। এভাবে দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায়, তখন যেটা না করলে হয় না সেটাই করতে হয়। রান্না করতে এসে দেখি এখানে এটা নাই, ওখানে সেটা নাই, মানে এটা শেষ হয়ে গিয়েছে, ওটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আগে যেগুলো খালি সেগুলো ভরে নিই, তাহলে রান্না করার সময় ঝামেলাটা কম হবে। মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে, মরিচের গুঁড়াটা ভরে নিচ্ছি। হলুদের গুঁড়াটাও কিন্তু প্রায় শেষের পথে। আজকে আরও একটু ঝামেলা হয়ে গিয়েছে, এই যে কয়েক রকমের শাক রান্না করব। কয়েক রকম বলতে 2 রকমের শাক। তো শাকগুলো কাটতে বাছতে ধুতে তো এমনিতেই একটু সময় বেশি লাগে। এটা হচ্ছে সবুজ শাক বলি আমরা আর কি, ডাঁটা শাকের যে ছোট জাতটা আর কি, বা ছোট অবস্থায় যেটা, সেটা। তো আমি এটা বেছে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এটা কুচি কুচি করে কেটে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে। এপাশে রান্না হবে পালং শাকের ঘন্ট। আজকে কিন্তু রাতে পিঠা বানাবো, এই জন্য দুধটা বের করে রেখেছি। আসলে ভেজানো দরকার ছিল, তো ভাবলাম যে এখানেই থাকুক, গলে যাবে, এজন্য আর ভেজানো হয়নি। আর এপাশে পালং শাকের ঘন্ট করব বলে ওই একইভাবে লবণ, পানি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু সিদ্ধ করব। এদিকে আজকে কিন্তু টাকি মাছ বের করেছি, আমি হচ্ছে টাকি মাছ দিয়ে পালং শাকের ঘন্টটা করব। এটা খেতে খুব মজা লাগে, ভাত রুটি। আজকে খাবো পিঠা দিয়ে, দুধ চিতই পিঠা বানাবো। তো ভাবছি যে কয়েকটা পিঠা শাক ঘন্ট দিয়েও খাবো, সেজন্য শাক ঘন্ট প্রস্তুত করছিলাম। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম, এবারে একটু লবণ মাখিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিব। তবে এটা না রাখলেও চলবে, কারণ এটা তো আমি যখন মানে ভাপ দেওয়া হবে বা সিদ্ধ করা হবে তারপরে ঠান্ডা করে আমি এটা বেছে নেব। অতএব এর মধ্যে মশলা লবণ সব কিছু ভালোভাবে তখন এমনিতেই ঢুকে যাবে। যেই শাকে বলক উঠে এসেছে তখন আমি শাকের ওপরেই এই মাছগুলো দিয়ে দিব, যাতে করে সিদ্ধ হয়ে যায়। এই তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। মাছ বের করে দেখি যে অনেক বেশি মাছ হয়ে গিয়েছে, তো সবগুলো আর দিলাম না, মাত্র 3টা দিলাম, 3টাতেই হয়ে যাবে।
তো বসিয়ে দিয়ে আমি এপাশ থেকে একটু করলা ভাজি করব, তার থেকে বিচি বের করে নিচ্ছি। বিচিটা আসলে আগে বের করা দরকার ছিল, তবে আমার কাছে না করলার বিচিটা খেতে ভালো লাগে, এই জন্য এখন করছি যে কয়েকটা তুলে ফেলবো আর যে কয়েকটা থাকে আমি খেয়ে ফেলবো, আমার কাছে বেশ ভালোই লাগে। আমি জানি না আমার সাথে কে কে আছেন, যদি থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আমার মাছগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিব। তুলে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো বেছে নিব, মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে নিব আর কি। আর পালং শাকগুলা কিন্তু খুব ভালো, আর শীতের সময় এরকম ফ্রেশ পালং শাক এই ঘন্টটা আমাদের অঞ্চলের লোকজন খুব পছন্দ করে, সেই সাথে আমিও খুব পছন্দ করি। এটা আরও কিছুক্ষণ রান্না করার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এপাশ থেকে সবুজ শাকটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে, মানে সিদ্ধ করাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা তেলে দিলেই রান্নাটা হয়ে যাবে। শাক তেলে দেওয়ার জন্য আমি চুলায় একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। শাকে তেলটা ঠিকঠাক না হলে না খেতে ভালো লাগে না, তেলটা একটু বেশিই দিব আর কি, যতটুকু প্রয়োজন। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব, কুচি কুচি করে আগে থেকে কেটে রেখেছি। আর শাকে বললাম না তেল রসুন পেঁয়াজ সব কিছু একটু বেশি লাগে, আমার কাছে তো তাই মনে হয়, তাহলে শাকের টেস্টটা একটু ভালো লাগে। ব্যাস, এবারে এটা লাল লাল হতে থাকুক। এই যে এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এবার আমি শাকগুলো দিয়ে দিব। আমার আম্মু কিন্তু যখন শাকটা সিদ্ধ করে তখনও পেঁয়াজ রসুন সব কিছু দেয়, তবে আমি দেই না। আমার শাশুড়ি এভাবে রান্না করে, আমার কাছে মনে হয় এরকমই ভালো লাগে খেতে। সিদ্ধ করার সময় শাক মানে পেঁয়াজ রসুন দিলেও আমার কাছে ওই ফ্লেভারটা খুব একটা আসে না, আর এই সময় বেশি করে পেঁয়াজ রসুন দিলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো শাক ভাজিটা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল শাক ভাজিগুলো। এই তো মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি দেখতেই পাচ্ছেন কিভাবে মাছের ভেতর যে কাঁটা আছে সেই কাঁটাগুলো বের করে নিচ্ছি। মাথার অংশ তো আমি আগেই ফেলে দিয়েছি মাথাটা, আর যে সামান্য কাঁটা আছে সেটাও আমি, বিশেষ করে মাঝখানের কাঁটাটা ফেলে দিলেই হয়ে যায়। খুব ভালোভাবে আমি কাঁটাগুলো ফেলে দিচ্ছি। একে একে সব মাছগুলাই বেছে নিচ্ছি। আর এর ফাঁকে আমি অনেকক্ষণ দেখছি যে আমার বাবাইটার খবর নাই, আমার বাবাইটা যেন কি করছে আমি মনে মনে ভাবছি, তবে চেক করতে যাওয়ার সময় হচ্ছে না, কারণ এত ব্যস্ত, একটা রেখে একটা দুই হাত দিয়ে করছি, এজন্য আর সময় পাচ্ছিলাম না। এই তো আমি একটু পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেলে আমি তার মধ্যে মানে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিব। যেহেতু মাছ দিয়েছি, একটু হলুদ না দিলে কালারটা একটু সাদা সাদা দেখা যাবে, ভালো লাগবে না, তাই সামান্য একটু হলুদ দিলাম। এই তো চুলার আঁচটা কমিয়ে আমি এটা খুব ভালোভাবে ভেজে নিব। এটা তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে মানে খুন্তি দিয়ে আরও একটু ভালোভাবে থেতো করে দিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি সেই শাকের মধ্যে এটা দিয়ে দিব। শাকের মধ্যে কিন্তু যথেষ্ট পানি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুন্তিটা দিয়ে আর হচ্ছে না, এজন্য আমি এবারে একটা ওরং নিয়ে নিয়েছি, আমাদের এলাকায় এটাকে ওরং বলে। ওরং দিয়ে খুব ভালোভাবে এটা ঘন্ট করে নেব। একদম চেষ্টা করব যাতে করে যতটা সম্ভব মিহি হয়ে যায়। তো শাক কিন্তু যতই মানে আঠা আঠা করার চেষ্টা করা হোক না কেন, এটাতে পানি গলবেই, বিশেষ করে পালং শাক।
তো সেজন্য এই মানে যাতে একটু আঠালো ভাব আসে সেজন্য আমি চালের গুঁড়া গুলিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে, সেটা এখন কিছুটা অংশ দিয়ে দিব। খুব বেশি দিলে আটার পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগে না, মোটামুটি শাকটা যাতে আঠালো একটা ভাব আসে ততটুকু দিলেই হবে। ব্যাস, এবারে দিয়ে যাতে এই নতুন করে যে আটা দিলাম সেটা যাতে রান্না হয়ে যায় এবং আঠা আঠা ভাব আসে ততক্ষণ পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব এটা মিহি হয়ে যায়। এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমার রান্না। কালারটা দেখুন সবুজ আছে, এতটা সাদা কিন্তু হয়নি, আবার একটা আঠা আঠা ভাবও চলে এসেছে। ব্যাস, রান্নাবান্না মোটামুটি শেষের পর্যায়ে। আমি এখন করলা ভাজিটা করে নিব। এটা হচ্ছে দেশি উস্তে, ছোট জাতের। তো তার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা বা উস্তে যে যেটাই বলুক না কেন, এটা উস্তেই হবে, করলার জাতটা আরও একটু বড় হয়। আর সাথে একটা আলু কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিব। পানি ঝরিয়ে রেখেছি। আসলে খুঁটে খুঁটে এত কাজ করেছি আর এত ভিডিও করতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না। তো আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু করলা ভাজি একটু সামান্য হলুদ দিলে সবুজটা দেখা যাবে আর কি, সবুজ সবুজ। আর তারপর আমি অনেক বেশি কড়া করে ভেজেছি, এত সবুজ আসলে ছিল না। যদি হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে সবুজটা থাকে আর কি। আমি সবভাবেই করি, কখনো একটু হালকা করে সবুজ সবুজ রেখে করি, আবার কখনো অনেকটা কালচে করে ফেলি, আসলে তখন মানে পোড়া পোড়া করি। দুই রকমই খাওয়া হয়। তো এদিকে পাশে দুধটা জাল করতে দিয়েছিলাম, একদম তাকিয়েছিলাম, যখন চোখটা শুধুমাত্র ঘুরিয়েছি তখনই এভাবে দুধটা পড়ে গিয়েছে। আমি এর জন্য দুধটা সবসময় সামনে তাকিয়ে থেকে জাল করি, কিন্তু আজকে চোখটা ঘোরাতে গিয়েই এই অঘটনটা ঘটে গিয়েছে। তো যাই হোক, চুলা তো এমনিতেই পরিষ্কার করতে হবে, তো দুধটা পড়ে গেছে। এখন পুরো চুলোটা তো মোছা এমনিতেও লাগতো, এমনিতেও আমি মুছে নিচ্ছি একদম ভিম লিকুইড দিয়ে, মাজনি দিয়ে পরিষ্কার করে তারপরে আমি ভেজা কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি। আসলে এটা প্রতিদিনকার কাজ, রান্না হয়ে যাওয়ার পর চুলাটা পরিষ্কার তো করতেই হবে, তা না হলে তো ভালো লাগবে না। আর এদিকে আমার ছেলে অঘটনটা ঘটিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ডাইনিং স্পেসে একদম টেবিলের ভেতরে আমি কাজ করছিলাম, সে কোন ফাঁকে নুডলস এনে গ্লাসের মধ্যে ফিল্টার থেকে পানি নিয়ে সেটা ডুবিয়ে ডুবিয়ে আটার মতন করে ফেলেছে এবং টেবিলের ওপরে, টেবিলের গ্লাসের নিচে পানি টানি দিয়ে একদম একাকার করে ফেলেছে। তো আসলে অনেক দেরি হয়ে গিয়েছে, এমনিতেই আজকে অনেক ঝামেলা রান্নাবান্না করেছি, তারপরে আবার এখন এগুলো পরিষ্কার করতে হবে। আসলে এগুলো পরিষ্কার করেই কিন্তু আমি গিয়েছিলাম কিচেনে, এখন আবার এগুলো পরিষ্কার করতে হবে, কিছুই করার নেই, বাচ্চা ছোট থাকলে যা হয় আর কি। এই যে আমি এখন এগুলো আবার পরিষ্কার করতে লেগে গিয়েছি। এটা ভেজা কাপড় ছাড়া উঠবে না, কারণ আটাটা এঁটে এঁটে মতো গেছে আর কি। তো আমি ফাঁকে যতটুকু পারি পরিষ্কার করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে এই তো সন্ধ্যায় চলে এসেছি পিঠা বানাতে। আমার খুব পছন্দের দুধ চিতই পিঠা হবে আজকে, তো সেজন্য আমি চালের গুঁড়াটা ব্লেন্ড করে নিয়েছি। আসলে চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেক সকালে। তো আজকে বেশ বড়সড় আয়োজন হচ্ছে পিঠার। আসলে ওর বাবার দুজন কলিগকে বলেছি আসতে, বলেছি যে পিঠা খেয়ে যাবে এবং দুধ চিতই পিঠা আমি সাথে করে দিয়ে দিব। তো সেজন্য একটু বেশি পরিমাণে করা হচ্ছে। আর নিজে শুধু একার জন্য খেতে হলে এই 2, 4, 5 অথবা 10 পিস করলেই হয়ে যেত, কিন্তু পিঠা একা খাওয়ার থেকে সবাই মিলেমিশে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো সেজন্য পিঠাটা বানিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণেই। এ তো একে একে পিঠাগুলো হয়ে যাচ্ছে। আমি এটা জাল করে নিয়েছি আগেই, রস পড়লে ভুল হবে, গরম পানির মধ্যে আপনারা দেখতেই পেয়েছেন। আমি হচ্ছে কি বলে এটা পাটালি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নারিকেল। আর পাটালিটা এনে দিয়েছে ওর বাবার কলিগ, তো তাকে ছাড়া আমি পিঠা কিভাবে খাবো বলুন তো, এটা কি সম্ভব? তো সেজন্যই আসলে সবাই মিলেমিশেই খাওয়া হচ্ছে। তো পিঠা বানানো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আর আমি এই রসটা তৈরি করে নিয়েছি ওই কি বলে ওই পাটালি, নারকেল আর 2টা এলাচ দারচিনি দিয়ে। তো ওটা এক পাশ থেকে জাল করে নিয়েছি। আর এপাশে প্রথম পিঠাটা তো দিতে পারিনি, আমার বাবাইরা খেয়ে ফেলেছে অনেকগুলো পিঠা।
তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি একে একে করে। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে। আমি অনেকগুলো পিঠা এই যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি এটা খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। আর আসলে দুধটা আমি আগেই দেইনি, দুধ জাল করে রেখেছিলাম দুপুরে, সন্ধ্যার সময় আবার গরম করে একদম মানে পুরো জাল করে এটা আমি শেষ মুহূর্তে দিয়ে দিলাম। ব্যাস আজকের মতো এখানেই দেখুন। আর একটা সুন্দর কালারের জন্য আমি দেখছিলাম নেড়ে চেড়ে যে একদম বেশি সাদা হয়ে গেলে না আমার কাছে ভালো লাগে না, দুধ গুড়ের একটা আলাদা কালার আছে সুন্দর, সেটার দেখছিলাম আসছে কিনা। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।